ভারতের ইতিহাসে স্বাধীনতার পর যত ভোট যত রাজ্যে হয়েছে, কোথাও নারীর সম্মানকে এভাবে পণ্য করা হয়নি। এগুলো একটা জ্বলন্ত ইস্যু, অবশ্যই জ্বলন্ত বিষয়, কিন্তু কিন্তু এই এই বিষয়টাকে আরো আরো অনেক বেশি, যেন এর মধ্যে আরো অনেক বেশি টার ঢেলে আগুনটাকে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে। আমরা যখন দেখি যে সরকার স্বয়ং যারা দুষ্কৃতী তাদের আড়াল করে দাঁড়াচ্ছে, তখন আমাদের চেয়ে দুর্ভাগ্যা এবং আমাদের চেয়ে বেশি বঞ্চিত আর কি হতে পারে। তো সবার আগে তো আমি নিরাপদই নই, আমি তো রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজ্যের সর্বশেষ পরিস্থিতিতে দুর্নীতি নিঃসন্দেহে একটা ইস্যু, কিন্তু দুর্নীতির সঙ্গে দোসর হয়ে জুটেছেন সন্দেশখালী এবং সন্দেশখালীর একাধিক ভাইরাল ভিডিও। সন্দেশখালী নিয়ে তর্ক তরজা এবং রাজনৈতিক উত্তাপ চরমে। কিভাবে দেখছেন এই বাংলার বর্তমান অবস্থাটা, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সাহিত্যিক তিলোত্তম মজুমদার। দিদি, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। রাজ্যে একাধিক ইস্যু এবং যে ইস্যুগুলো নিঃসন্দেহে আমাদের স্বস্তি দেয় না, বর্তমান সামগ্রিক পরিস্থিতিটা আপনি কিভাবে দেখেন? সামগ্রিক পরিস্থিতি বলতে মানে তাহলে তো কোথা থেকে শুরু করব সেটাই বলতে হয়। যে আমি তুমি যখন সন্দেশখালীর কথা বলছো, আমি সেই জায়গাটা দিয়ে শুরু করি। এবারের এই মুহূর্তে তো আসন্ন নির্বাচনে বাংলায় এটা একটা জ্বলন্ত একটা ইস্যু। আমার যেটা সবকিছু দেখে মনে হচ্ছে যে যারা আমাদের কাছে এসে বলেছেন বা যারা মিডিয়াতে বলেছেন যে মহিলারা যে তাদের কষ্টের কথা, নির্যাতন অপমানের কথা, আমি মনে করি সেগুলো বানিয়ে বলা নয়। কারণ আমরা যদি আমাদের দেশের ভারতীয় নারীর যে নিজস্ব শিক্ষা, সামাজিক আদর্শের মধ্যে তারা বড় হয়ে ওঠেন, আমি শ্রেণী নির্বিশেষে বলছি যে সেখানে তাদের বিশেষত শারীরিক বিষয়টি এবং শারীরিক সম্ভ্রমের বিষয়টি তাদের কাছে ভীষণ একটা স্পর্শকাতর ব্যাপার। সেটা নিয়ে তারা এতদূর মিথ্যে নিয়ে এগিয়ে আসবেন, এটা আমি বিশ্বাসই করি না। তো আমার বিশ্বাসে কিছু এসে যায় না, শেষ অবধি যা প্রমাণ হবে। কিন্তু আমার যেটা সবচাইতে বেশি খারাপ লাগছে এবং সবচাইতে বেশি যেটা ভয়ের এবং নিন্দনীয়, সেটা হচ্ছে যে ভারতের ইতিহাসে স্বাধীনতার পর যত ভোট যত রাজ্যে হয়েছে, কোথাও নারীর সম্মানকে এভাবে পণ্য করা হয়নি। এটা কিন্তু দুই পক্ষই করছে, মূলত দুই পক্ষ, মানে যেহেতু প্রধান তৃণমূল এবং বিজেপি এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী, অন্যরা আছেন তারা তাদের মতো আছেন, দুজনেই করছেন কিভাবে যে যখন এই বিষয়টা নিয়ে অভিযোগটা উঠে আসে, যখন মহিলারা প্রতিবাদে এগিয়ে আসেন, সেই সময় প্রশাসনের তরফ থেকে যত রকম ভাবে সম্ভব বাধা দেওয়া হলো। সাধারণ মানুষরা অনেকেই, যারা বিজ্ঞজন বা এরা দেখা করতে গিয়েছিলেন, তাদেরকে বাধা দেওয়া হলো, 144 ধারা জারি করা হলো, একজন সাংবাদিক গ্রেপ্তার হলেন, অনেক কিছু হলো। সেই বিষয়টাকে প্রশাসনিক অপদার্থতা অথবা প্রশাসনিক দুর্নীতি বলাটা অনেক বেশি জরুরি ছিল, যতটা না এটাকে ভোটের একটা বিরাট ইস্যু করে তোলা। মানে আমি বলছি সামগ্রিকভাবে আমি কি দেখবো, যে একটা অঞ্চলে একটা এরকম নক্কারজনক ঘটনা ঘটে চলেছে বছরের পর বছর ধরে, এবং এটা প্রমাণিত যে বিধানসভার যখন আলোচনা হয়, তখন বিধানসভায় আমাদের
নিরাপদ সর্দার, তিনি বিধায়ক হিসেবে ওই অঞ্চলের এই সমস্যাগুলোকে তুলে ধরেছিলেন। এবং তিনি যখন কথাগুলো বলেন এবং বারবার, একদিন নয়, তার একাধিক বয়ান আছে। এবং এমন ঘটনাও ঘটেছে যে এটা রেকর্ডেড, যে নিরাপদ সর্দার, যে জানো তুমি যে তুমি কথা যখন বলছেন এবং সেটা যখন একেবারে নির্মম সত্যটাকে প্রকাশ করছেন, তখন মাইক্রোফোন অফ করা হচ্ছে। তো এইগুলো যখন হাতে আছে, তখন প্রশাসনকে চ্যালেঞ্জ করা উচিত প্রশাসন দিয়ে। সেটাকে প্রশাসন যে দুর্বল, প্রশাসন যে অসফল, কিংবা প্রশাসন যে একটা কুচক্রের সাহায্য নিচ্ছে, এই জিনিসটা ইস্যু হওয়া উচিত ছিল, রাদার দ্যান ওই মহিলারা বারবার ধর্ষণ কথাটির ব্যবহার, এবং বারবার সেই সব মহিলাদের মিডিয়ার সামনে, তারা তো এসেছেন, তারা তো বলেছেন, তাদেরকে দিয়ে বারবার বলানো আমি নির্যাতিতা, আমি ধর্ষিতা। এটাকে বলতে তাদের ভালো লাগছে? এই কথাটা কাউকে ভেবে দেখতে হবে তো। এবং মুখের কাপড় সরিয়ে দেখান আপনার পরিচয় কি। হ্যাঁ, মুখের কাপড় সরিয়ে দেখান আপনার পরিচয় কি, আপনি কেন সরে যাচ্ছেন, আপনি কেন চলে যাচ্ছেন। আজকে যখন কোন রকম মহিলাদের সম্ভ্রম হানি ঘটে এবং সেটা নিয়ে যখন আদালতে সেই বিষয়টা উঠে আসে, তখন যেরকম ভাবে প্রশ্ন করা হয় মেয়েদের, এবং আপাদ মস্তক তার দ্বিতীয়বার সম্ভ্রম হানি ঘটে সেখানে। কিন্তু আমরা সাধারণ মানুষ কেন পরস্পরের জন্য আগলে দাঁড়াবো না? আমরা কেন বারবার তাদের দিয়ে এই গ্লানির কথা, দুঃখের কথা বলাবো? কেন তাদের বলা কথাটিকে আমরা তাদের সম্মান রেখে, তাদের অন্তরালে রেখে আমরা এটাকে ভোটের ইস্যু এইভাবে একটা ভিডিও ছড়িয়ে দিলাম, সেই ভিডিওটা সত্যি না মিথ্যা তাই নিয়ে একটা প্রচন্ড একটা গোলযোগ চলছে। এবং অদ্ভুত হচ্ছে যে এই ধরনের এগুলো একটা জ্বলন্ত ইস্যু, অবশ্যই জ্বলন্ত বিষয়, কিন্তু এই বিষয়টাকে আরো অনেক বেশি, যেন এর মধ্যে আরো অনেক বেশি টার ঢেলে আগুনটাকে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে, যাতে এর ধোঁয়ার আড়ালে মানুষের যে নিজস্ব আসল চাহিদাগুলো, অর্থাৎ বেসিক চাহিদাগুলো, যে তার খাওয়া পড়া, তার বাসস্থান, তার অর্থনৈতিক সংস্থান, তার চাকরির সংস্থান, এগুলো নিয়ে কটা আলোচনা হচ্ছে ভোটে? হচ্ছে না। শুধু সন্দেশখালী, শুধু সম্ভ্রম হয়নি, শুধু নারীর নির্যাতন এবং ওই ধরনের শব্দ। তো আমরা সারা ভারত, বিশ্বের কথা তো ছেড়েই দিলাম, সারা ভারতের অন্যান্য প্রদেশগুলো যে গতিতে এগোচ্ছে, যে গতিতে তাদের উন্নতি হচ্ছে, যে কোনো প্রদেশ, তুমি আমাদের পাশে বিহারে যাও, তুমি আমাদের পাশে উড়িষ্যাতে যাও, সেখানকার রাস্তাঘাট দেখো, সেখানকার লোকের সন্তোষ, যেটাকে বলে তৃপ্তি, আমরা ভালো আছি, এই যে বোধ, তারা ওড়িশা নিবাসী হিসেবে তারা গর্বিত, তাদের কোথাও কোনো, তাদের ক্ষোভ খুবই অল্প। অথচ উড়িষ্যায় এমনই দুর্যোগ থাকে, এমনই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তাদের হতে হয় প্রতি বছর, সেইটার সঙ্গে মোকাবিলা করেও তারা সরকারের একটা বিশাল সমর্থন এবং সরকারের সহায়তা তারা পাচ্ছেন, যাতে করে তাদের মধ্যে ওই হ্যাঁ, নিশ্চয়ই সেখানেও কি বিরোধিতা নেই? অবশ্যই আছে। বিরোধিতা তো গণতন্ত্রের একটা বিরাট দায়িত্ব। কিন্তু আমাদের এখানে আমরা কি দেখছি, বাংলায় আমরা কি দেখছি, যে বিরোধী যে শিবির, সেই শিবিরের যে দায়িত্বটা পালন করা উচিত ছিল, যেভাবে প্রয়োজনীয় ইস্যুগুলোকে আরো অনেক বেশি করে তুলে ধরা উচিত ছিল, সেটার অভাব দেখতে পাচ্ছি। মানে আপনি তৃপ্তির কথা বললেন, প্রাপ্তি থেকে তৃপ্তি আমাদের আসে, এই একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিক একটা চেহারা দেওয়া হলো। বাঙালি হিসাবে আমরা কি এটা ডিজার্ভ করি? মানে এখন ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করছেন, আলটিমেটলি ওই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে আমরা মান্যতায় দিলাম না, সেটা নিয়ে অনেক বেশি পলিটিক্যালাইজ করলাম আমরা, এইটাকে আমরা ডিজার্ভ করি ম্যাডাম? না, আমরা তো ভারতবাসী এবং আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা ডিজার্ভ করি কি? নাগরিক হিসেবে আমার যা যা কিছু প্রাপ্য সবটাই আমি ডিজার্ভ করি। আমরা ট্যাক্স পেয়ার, আমরা কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত থাকছি না। তো আমরা যখন দেখি যে সরকার স্বয়ং যারা দুষ্কৃতী তাদের আড়াল করে দাঁড়াচ্ছে,
তখন আমাদের চেয়ে দুর্ভাগ্যা এবং আমাদের চেয়ে বেশি বঞ্চিত আর কি হতে পারে? এখানে তো আমাদের নিরাপত্তাই নেই। কারণ আমরা জানি যে সাধারণ মানুষ হিসেবে আমি আজকে যদি নির্যাতিত হই, আমি যদি যাই এবং সেটা যদি শাসক দলের কারোর বিরুদ্ধে আমি কিছু বলতে যাই থানায়, তাহলে থানা আমার অভিযোগ নেবে না, নিচ্ছে না। আমি দেখছি, চোখের সামনে চতুর্দিকে দেখছি। তো সবার আগে তো আমি নিরাপদই নই, আমি তো রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছি। তো এই যখন পরিস্থিতি, আজকে বাংলার এই যে একেবারে অর্থনৈতিক দিক থেকে বলো, সাংস্কৃতিক দিক থেকে বলো, কর্মসংস্থানের নিরিখে বলো, এই যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, এবং তার সঙ্গে এই সাংস্কৃতিক যে একটা অবক্ষয়, একটা চূড়ান্ত অবক্ষয়, যেখানে 10 বছর ধরে 12 বছর ধরে একটা বিরাট অঞ্চলের গ্রামের মহিলাদের নির্যাতন করা হচ্ছে, বিরাট অঞ্চলের গ্রামের সাধারণ মানুষের সম্পত্তিকে কেড়ে নেওয়া হচ্ছে, খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, নিঃসন্দেহে মহিলাদের জন্য এটা ভালো স্টেপ। সেটা তৃণমূল বারংবার নির্বাচনী ইস্তাহারে অব্দি আছে লক্ষ্মীর ভান্ডারের কথা। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের আমাদের অবস্থাটা এমনই, আমাদের অর্থনৈতিক অবস্থাটা একটা বড় বিরাট অংশের কাছে এমনই যে তারা যদি 500 টাকা বা 1000 টাকা মাসে পান, সেটা তাদের কাছে অনেক বলে মনে হয়। কিন্তু উল্টো করে ভেবে দেখো তো, যে কেন একজন মানুষের কাছে তার আত্মসম্মানের চাইতে হাত পেতে টাকাটা নেওয়ার চাইতে, হাত পেতে টাকাটা নেওয়ার যে একটা সম্মানের একটা যে হানি, তার থেকে সেই টাকাটা বড় হলো কেন? কারণ তার অবস্থা, কারণ সে সেই দারিদ্র পীড়িত অবস্থার মধ্যে রয়েছে। সেইটা কি সরকারের দেখা উচিত নয়? দান দিয়ে তুমি একটা মানুষকে 3 দিন খাওয়াতে পারো, 3 মাস খাওয়াতে পারো, 30 বছর খাওয়াতে পারো না। এবং দান বা খয়রাতি, এই বিষয়টা মানুষের যে মেরুদণ্ড, যে আত্মসম্মান, সেইটাকে শেষ করে দেয়, তার কাজের ইচ্ছেকে শেষ করে দেয়। আপনার মনে হয় ম্যাডাম বাংলার কিছু মানুষ তবুও তো এগুলোর উপর ডিপেন্ডেড? আপনি যদি ভোটের শতাংশের হার দেখেন, তথ্য বলছে যে মানুষ এগুলো চাইছে। এটা বাঙালি জাতির আপনি অবক্ষয় বলেন, আবার আপনার মনে হয় এটা পুরোটা একটা সামাজিক অবনমন? অবশ্যই, অবশ্যই সামাজিক অবক্ষয়। কারণ তারা নিজের সম্মান রাখতে ভুলে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে এইভাবে হাত পেতে টাকা নেওয়াটা আমার অনুচিত। টাকাটা আসছে কোত্থেকে? প্রশ্নটা তো এখানে নিতে হয়। টাকাটা আসছে নিশ্চয়ই সরকারের কিছু রোজগারের জায়গা আছে, এছাড়া ট্যাক্স পেয়ারদের টাকা। কথা হচ্ছে যে আজকে ধরো, আমি মনে করো একজন মহিলা, তিনি লক্ষ্মীর ভান্ডার পান, এবার তার ছেলে মেয়েরা পড়ছে, বড় হচ্ছে, এরপর কি হবে? তারা কোথায় যাবে? তারা কি করবে? তাদের জন্য কি সরকার কোনো ব্যবস্থা তৈরি করে রাখছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা নেই, আমি তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তোমার কিছুটা সাহায্য হচ্ছে, ডেফিনেটলি টাকা পেলে তো সাহায্য হবেই, সাহায্য হচ্ছে। কিন্তু আজ থেকে 15 বছর পর যখন তার শিশুটি কাজের জগতে প্রবেশ করবে, তখন সে কোথায় যাবে, কি করবে? সেই জায়গাটি তাও তো আমি প্রস্তুত করব। আমি কি তা করছি? অর্থাৎ আমাদের সরকার কি তা করছে? জেনে শুনে বাংলাকে এই জায়গায় আমরা ফেলছি ভবিষ্যতের জন্য। এবার এই চিন্তাটা হয় কি, মানুষ তো তাৎক্ষণিক সমস্যা নিয়ে বেশি ব্যস্ত থাকে, যে বিশেষ করে যারা দরিদ্র, যাদের প্রচন্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা থাকেন, তারা ওই আজকে আমি কি দিয়ে ভাত খাবো বা কিভাবে ভাতটা আনবো, বাড়িতে চাল কিনে আনবো, এটাই তার কাছে প্রধান সমস্যা। তার কাছে কিন্তু একজন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা ধনী পরিবারের মতো এইটা সমস্যা না, যে আমার মেয়ে বা আমার ছেলে সে উচ্চ মাধ্যমিক পাশ করে সে ইঞ্জিনিয়ারিং করবে না, ডাক্তারি করবে, এই জায়গায় সে যেতে পারে না। তার জীবনটাকে ওই স্বপ্নের কাছে, সে হয়তো চায় যে আমি যতটা পড়াশোনার কোনো সুযোগ পাইনি, কাজের সুযোগ পাইনি, আমার ছেলে মেয়েদের জীবন যেন তা না হয়। এরকম বহু বহু লোককে আমরা দেখি, যে যারা 24 ঘন্টা পরিশ্রম করছেন, সর্বস্ব দিয়ে দিচ্ছেন তাদের ছেলে মেয়েরা, যাতে তাদের মতো না হয়ে আরো একটু বেটার লাইফ পায়। এবং বেটার লাইফ চাওয়াটাই হচ্ছে মানুষের একটা মূল
জায়গা এবং মানব সভ্যতা ওই বেটার লাইফটাকে উদ্দেশ্য করেই কিন্তু এগিয়ে চলেছে একের পর এক। গুহাবাসী থেকে শুরু করে কৃষি জীবন, চাকা, প্রত্যেকটা আবিষ্কার দেখো, সবটাই হচ্ছে বেটারমেন্ট অফ হিউম্যান লাইফ। তো এই চাহিদাটা মানুষের তো আছে, কিন্তু এটাকে এই ছোট ছোট ভাবে তাদের চাহিদাগুলো পূরণ করবার মধ্যে দিয়ে বড় বৃহত্তর চাহিদা, বৃহত্তর লক্ষ্য থেকে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে। এটা তারা বুঝছেন না, যে আজ বুঝছেন না, কিন্তু একটা সময় আসবে যখন মানুষ এটা বুঝবে। ম্যাডাম, শিক্ষক দুর্নীতি, আপনি সমাজের করার কথা বললেন, সমাজকে দূরদর্শী একটা চিন্তা ভাবনার কথা বলছেন। শিক্ষক দুর্নীতি, 26,000 চাকরি এখন প্রশ্নচিহ্নের মুখে, শুধু তাই নয়, প্রাথমিক আরো 50,000 চাকরি। এই শিক্ষক দুর্নীতি, এই পার্টিকুলারলি এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন? এটা তাই করবেন পুরো বিষয়টা? আমি এই বিষয়টাকে দায়ী করব শুরুটা 80-র দশক থেকে। এটা আমরা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে শিক্ষক দুর্নীতি বা শিক্ষা জগতের দুর্নীতি শুরু কিন্তু হয়েছে বাম আমলে। কিভাবে? দুর্নীতির তো অনেক রকম থাকে। দুর্নীতি তো শুধুমাত্র পরীক্ষায় কারচুপি করে কিছু অযোগ্য লোককে ঢুকিয়ে দিয়েছে, এটা তো দুর্নীতি বটেই, কিন্তু এইটাই শুধু দুর্নীতি নয়। যখনই যোগ্য ব্যক্তির বদলে কিছু ক্যাডার, কিছু কর্মী, কিছু দলীয় কর্মী, এদেরকে শিক্ষক হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, তখনই কিন্তু দুর্নীতির সূত্রপাত হয়ে গেছে। তাহলে সরকার কি করছে? সরকার গোটা ব্যবস্থাটাকে একেবারে রাজনৈতিকীকরণ করছে এবং ব্যবস্থাটাকে দূষিত করছে। কিভাবে? যে রাজনীতিকে প্রতি পদক্ষেপে তারা নিয়ে আসছে এবং প্রতিটি ব্যবস্থাকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। যে শিক্ষকরা এইভাবে রাজনীতির আনুকূল্য পেয়ে এই জায়গাগুলো লাভ করেছেন, তারা কতখানি আদর্শ শিক্ষক হবেন বলে আমরা আশা করতে পারি? তারা তো কোথাও না কোথাও তারা তো খানিকটা আংশিক হয়ে গেলেন। তারা কি তার পরবর্তী যে ছাত্রদের তারা শিক্ষা দিচ্ছেন, তাদের কি তারা সর্বস্ব দিতে পারবেন? তারা কোন আদর্শে দীক্ষা দেবেন? এবং আজকের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের মূল কিন্তু শিক্ষা জগতের এই দুর্নীতি। তার কারণ হচ্ছে শিক্ষকরাই, পরিবার তো আছেই, কিন্তু মূলত আমরা সবাই দেখেছি যে একজন টিচার যখন আমাদের কিছু শিখিয়েছিলেন, কোন নৈতিক আদর্শ বা তার জীবনযাপনের মধ্যে আমরা যখন কোনো আদর্শ দেখেছি, আমরা সারা জীবন তাকে পূজনীয় বলে মনে করেছি। তো একজন শিক্ষকের ভূমিকা কোনো ছোট কোনো ছেলে বা মেয়ের কাছে বিশাল বড়। এই বড় জায়গাটায় এসে তারা যখন নিজেরাই আদর্শচ্যুত, তারা যখন নিজেরাই দুর্নীতির মধ্যে যুক্ত, তখন সামাজিক অবক্ষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে যাবে এবং এসে গেছে। কোনোদিন প্রশ্ন করেন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে এই বাংলাকে মমতা ব্যানার্জি কি দিলেন? শেষ 12 বছরের যে সময়কালটা বাংলা এক্স্যাক্টলি কি পেল? দেখো, তৃণমূলের এই যে সময়কাল, এতে ভালো কিছু আছে, একেবারে যে নেই তা নয়, কিন্তু আজকে এটা তো স্বীকার করতেই হবে যে আমি ব্যক্তিগতভাবে তৃণমূলের সমর্থক কি সমর্থক নই সেটা ব্যাপার নয়, কিন্তু আজকে এই যে একটা বিশাল সংখ্যক জনগণ তৃণমূলকে সমর্থন করছে, তার সবটাই কিন্তু ভয় দেখিয়ে হয় না। কিছুটা নিজে থেকে হয়, কিছুটা সুবিধা প্রাপ্তির ফলেও হয়। এবং এটা তো অবশ্যই স্বীকার্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এবার সেই জনপ্রিয়তা কেন বা কাদের কাছে বেশি ইত্যাদি আলোচনা, সেটা অন্য দিনের বিষয়। কিন্তু তিনি যে জনপ্রিয়, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। এটা হচ্ছে তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের একটা মানে সুবিধার জায়গা, বড় দিক। আজকে দেখো বিরোধী দলগুলোর মধ্যে মমতা ব্যানার্জির সঙ্গে জনপ্রিয়তায় টক্কর দিতে পারে এই রকম নেতা কিন্তু একজনও তৈরি হলেন না, না কোনো দলই তৈরি হলেন না। কংগ্রেস, বিজেপি, কোনো ইসলামিক গোষ্ঠী বা কোনো আমাদের সিপিএম, কারোর কাছ থেকেই আমরা সেটা পেলাম না। এটা গেল একটা। দুই হচ্ছে অবশ্যই তৃণমূলের সময়ে আমরা দেখেছি যে রাস্তাঘাটের প্রচুর উন্নতি হয়েছে। কলকাতা শহর এবং আশেপাশের ছোটখাটো শহরগুলোতে পরিচ্ছন্নতার বিষয়টিতে প্রচুর নজর দেওয়া হয়েছে। হসপিটালগুলোতে অনেক অনেক কাজ হয়েছে। আমি নিজে যেহেতু নিয়মিত সরকারি হাসপাতালে যাই চিকিৎসা করাতে, ফলে আমি জানি যে সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা আছে, কিন্তু সরকারি হাসপাতাল আজ থেকে 25 বছর আগে যেখানে দাঁড়িয়েছিল তার থেকে আজকে অনেক এগিয়ে গেছে, যন্ত্রে এগিয়েছে, সুযোগ্য চিকিৎসকের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, অনেক বেশি বিল্ডিং এবং বেড তৈরি করা হয়েছে। এই কাজগুলো তৃণমূল সরকার কিন্তু করেছে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো একটা রাজ্য সরকারের বা সরকারের তরফ থেকে তো করারই কথা, এটা তো বিস্ময়ের কিছু নেই। আমি তোমাকে বলতে পারি যে বাবু তুমি ভীষণ ভালো, এটা দাও, আরে তোমার তো ভালো হওয়ারই কথা, তোমার তো খারাপ হওয়ার কথা নয়। তুমি যে ভালো এটাই স্বাভাবিক, এইটা আমরা ভুলে গেছি, এটাই হচ্ছে প্রবলেম। আমরা যখন কিছু দেখি আমরা বিস্মিত হয়ে যাই, আরে বাস কি ভালো কাজ করলো। ওটা আসলে ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা অনেক নিচে পৌঁছে গেছি বলে একটা সাধারণ স্বাভাবিক কর্তব্য যখন সংগঠিত হয় তখন আমাদের মনে হয় যে আর একটা বিরাট কিছু পেয়ে গেলাম আমরা। একটা হাসপাতালে একটা নতুন ইউনিট হয়েছে, দারুণ কাজ করেছে তৃণমূল। আরে এটা তো তার করারই কথা, তাহলে সে করবেটা কি? ওই সন্দেশখালি করবে শুধু, সেই জন্য তারা সরকারে এসছে না তো। মুখ্যমন্ত্রী থেকে কি পেলেন? মানে আপনি নিজে মহিলা, আপনি মহিলাদের নিয়ে অসংখ্য লেখা আপনি লিখেছেন, মহিলা মুখ্যমন্ত্রীর থেকে কি এক্সপেকটেশন পূরণ হয়েছে শেষ 10-12 বছরে? এক্সপেকটেশন তো অনেক বড়। আর সত্যি কথা বলতে কি, আমার যখন এই পট পরিবর্তন হয় অর্থাৎ বাম থেকে তৃণমূল জমানায় আসে, তখন আমি যে একটা বিরাট কিছু আশা করে বসেছিলাম তেমনও নয়। তবে এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসে অনেক অনেক মহিলা কর্মী আছেন, অনেক মহিলা জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে এসেছেন। তার কিছুটা তো অবশ্যই 33% একটা গ্রামাঞ্চলে মানে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা আছে মেয়েদের জন্য আসন সংরক্ষণ, সেটা একটা কারণ। আর এছাড়াও আমি বলবো সংরক্ষণ ছাড়াও মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি দেখতে পাচ্ছি প্রচুর মহিলা যথেষ্ট যোগ্য আসনে তারা জায়গা পেয়েছেন, তারা অনেক বেশি মানে কথা বলবার জায়গা পেয়েছেন, নিজেকে কাজের জগতে রাজনীতির জগতে আনবার অবকাশ পেয়েছেন। এটা নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন। আর যে অন্ধকার অংশগুলো নিয়ে সেগুলোকে এক্সপেক্ট করেছিলেন, মানে শিক্ষক দুর্নীতি, একাধিক চাকরিতে দুর্নীতি, সন্দেশখালী তো সর্বশেষ সংযোজন, সেই ঘটনাগুলো কি আপনি এক্সপেক্ট করেছিলেন অন্তত এই আমলে ঘটতে পারে? মানে সরকারি চাকরি নিয়ে যেখানে ডেফিনেটলি শিক্ষক দুর্নীতিটা এরকমই হবে এরকম ভাবে তো কেউ ভাবতে পারে না। তবে হ্যাঁ, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং আসার পরেই আমরা যখন দেখতে পেলাম 1 বছর গেল না সমস্ত রাস্তায় রাস্তায় ত্রিফলা বসলো, এবং কিছুদিন পরেই সেই ত্রিফলাগুলো ঘাড় ভেঙে পড়তে লাগলো, এবং আমরা জানতে পারলাম যে কোনো এক বিশেষ ব্যক্তি, বিশেষ সংস্থা এই সমস্ত ত্রিফলার বরাত পেয়েছে, তখনই বুঝেছিলাম যে এই সরকার দুর্নীতিযুক্ত সরকার, এ পরিচ্ছন্ন সরকার নয়। সুতরাং বাদ বাকি যা কিছু ঘটেছে তারপরে পরপর তো ঘটেছে, সারদা ঘটেছে, নারদা ঘটেছে, পরপর ঘটেছে। তো সেখানে এই চূড়ান্ত জায়গায় গিয়ে, তবে হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং এরকম একটা মানে চক্রে জড়িয়ে পড়বেন বা চক্রের পান্ডা হিসেবে তাকে দেখা যাবে, এটা আমি ভাবিনি। কিন্তু এগুলো খুব অসম্ভব আমার মনে হচ্ছে না, যেহেতু বললাম যে শুরুতেই ওই দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে যাচ্ছিল।
অবশ্যই, মানে বর্তমান সময়ে কোথাও কি আপনারও গাছ হয়ে গেছে, মেনে নিচ্ছেন না, কিন্তু এটা স্বাভাবিক হয়ে গেছে সমাজের সাধারণ মানুষের মতো, ব্যাস ওই 10 বছর আগেও হয়েছে, এখনো হচ্ছে। না, গা সওয়া হয়নি, আমি কখনোই, আমার অন্তত হয়নি গা সওয়া, নিশ্চয়ই হয়নি। আমি আমার সামান্য ক্ষমতা, আমি একজন সাধারণ মানুষ, তো আমার সেই সামান্য ক্ষমতায় আমি যেখানে যতটুকু মনে হয়েছে প্রতিবাদ করার আমি ঠিক। করেছি। তো আমার তো মনে হয় যে সেই রবীন্দ্রনাথের সেই ছোট্ট কবিতাটির মতো, যে আমরা সবাই যদি ছোট ছোট করে আলো জ্বালি তাহলে অন্ধকার দূরীভূত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার মনে হয় যে এই জাগরণটা বাংলা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আস্তে আস্তে ঘটছে, যে যা হচ্ছে, যা চলছে, সেটা অন্যায়, সেটা হওয়ার কথা নয়। আমরা আরো আরো ভালো জীবন, আমরা আরো সুরক্ষিত, আরো অনেক বেশি ভবিষ্যতের জন্য সম্পন্ন জীবন আমরা প্রত্যাশা করি, এবং আমাদের সেটা পাওয়ার কথা, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। পরিষ্কারভাবে বললেন তিলোত্তমা মজুমদার যে বাংলার মানুষ আস্তে আস্তে জাগছেন, প্রতিবাদ করছেন, সেটাই হয়তো এই অন্ধকারের অন্ধকূপ থেকে একটুখানি আলোর রশ্মি বিচ্ছুরণের মতো আমাদেরকে ভালো লাগার প্রাপ্তি ঘটাচ্ছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাদের। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ। নমস্কার।